আসে বেশিরভাগ ক্ষেত্রে আমরা পেশেন্টকে পাই যে পেরিটনিটিস নিয়ে আসছে, অর্থাৎ জিঞ্জিভাইটিস তো থাকেই, সাথে থার্ড মোলারে আশেপাশে ইনফেকশনটা বেশি থাকে। তো রোগী কিন্তু ব্যথা নিয়ে আসবে থার্ড মোলারের, ঠিক আছে, দেখা যাবে যে পেরিটনিটিসটা ডেভেলপ করছে, কিন্তু তখন দেখবে যে জিঞ্জিভাইটিস ডেভেলপ হয়েছে। বুঝা গেছে? আচ্ছা, জি স্যার। আবার কেটে কেটে তিন নাম্বার আসতেছে। লেখেন। ঠিক হবে, একটু ধরো, ধৈর্য ধরো, আস্তে আস্তে ঠিক হবে। 3 নাম্বারটা লিখে দাও, কন্ট্রাসেপটিভ কন্টেনিং সিনথেটিক প্রোজেস্টেরন, নাম হচ্ছে ডিসোজেস্ট্রাল। এটা ইনক্রিজ পেরিডন্টাল ডিজিজ। এটা লেখা হয়েছে সবার? জি স্যার। দেখো তো, জি স্যার। ঠিক আছে। 4 নাম্বার দেখো, 4 নম্বরে স্ক্রিন শেয়ারিং অফ হয়ে গিয়েছে। স্যার স্যার চলে গেছে, হচ্ছে আবার আসছে দাঁড়া। ধরেন আবার চলে আসা। হ্যালো, জি স্যার, শোনা দেখা যাচ্ছে স্যার, স্ক্রিনটা দেখা যাচ্ছে না। কানেকশনটা কিসের সমস্যা? জুমের সমস্যা নাকি স্যার ওটা ইন্টারনেট? হচ্ছে স্যার ক্যাম্পাসের নেটওয়ার্কের সমস্যা মেবি। স্যার কলেজের ওয়াইফাই এত ভালো না স্যার। বা 5G হলে ভালো হতো। হ্যাঁ, কোনটা হলে বলে তো? 5G হলে স্পিড বেশি থাকতো। এখানে আবার ওয়াইফাইয়ের মধ্যে 5G খেতে যাবে। কলেজে ইন্টারনেট কোনটা কেউ জানো নাকি? স্যার এটা ব্রডব্যান্ড গুলো স্যার, না ব্রডব্যান্ড হলে ওরা স্যার। স্যার সেন্ট্রাল লাইন তার ইউজ করে তো একটা ব্রডব্যান্ডে দিয়ে স্পিড সব বাড়ালে জায়গায়। ভালো হয়। ডিডিএন 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 মেবি। ডিডিএন ডিজাইন তো বাজে না। স্যার এদিকে কলেজের একসাথে এরিয়াতে অনেকে বাজে। ইউজ করতেছে তো স্যার, টাইম মেবি স্লো। স্যার ওদের লাইন একটাই। আচ্ছা, এখন কি স্ক্রিন আছে? চলে গেছে স্যার। নাই স্যার, নাই স্যার। স্যার আপনার বয়সটা বুঝে যাচ্ছে না স্যার ভালো করে। আরে ভয়েস লাগবে না, এত ভয়েস এখন দেখা যাচ্ছে। যা আছে লিখতে থাকেন, আর শুনিয়ে না, আমাকে কিছু শোনার দরকার না। আচ্ছা, ওই 4 নম্বরতে লেখা হয়েছে। এরপর লেখো, এতক্ষণ বললাম যেগুলো, সেগুলো হচ্ছে সিস্টেমিকের ভিতরে হরমোনাল 4টা, যে সবগুলো হরমোনাল রিলেটেড, ঠিক আছে। আর আসছে ডিজিজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য পেরিডন্টাল ডিজিজ, ঠিক আছে। এর আগেরটা আমরা বলছি জিঞ্জিভাইটিস, যেগুলো ডিজিজ করবে, জিঞ্জিভাইটিস গুলোকে সমস্যা করবে, হ্যাঁ। আর যেগুলো পেরিডন্টাল ডিজিজ সমস্যা করতে পারে সেগুলো আছে কি, 1 নম্বর হচ্ছে ডায়াবেটিস। এটা কি করবে? কজেস অ্যাবনরমালিটিস ইন ব্লাড ভেসেল এন্ড হাই লেভেল অফ দ্য স্পেসিফিক ইনফ্লামেটরি কেমিক্যালস সাচ এস ইন্টারলিউকিন that significantly increases the chance of the periodontal disease, ঠিক আছে। আমাদের কি হবে, বডিতে ইন্টারলিউকিন, এই ইনফ্লামেটরি কেমিক্যাল মেডিয়েটরটার রেঞ্জ অনেক বেড়ে যাবে, ঠিক আছে। তখন কি হবে, আমার পেরিডন্টাল ডিজিজ এই হওয়ার চান্সটা অনেক ইনক্রিজ হয়ে যাবে। দুই নম্বর কি স্যার দেখেন, অস্টিওপোরোসিস, অস্টিওপেট্রোসিস। অস্টিওপেট্রোসিসটা হয় সাধারণত ইন পোস্ট মেনোপজাল ওমেন, causes bone loss and periodontal disease. এটা কি করে, আস্তে আস্তে বোনকে অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটি বাড়িয়ে দেয়, ঠিক আছে। তাতে কি হবে, ওনাদের অস্টিওপেট্রোসিস রোগীদের কিন্তু বিভিন্ন জায়গায়, শুধু দাঁতে তা হবে তা না, হাঁটুতে হয়, তারপরে হাতে হয়, ঠিক আছে। এগুলো প্রত্যেকটাতে জয়েন্ট গুলোতে কি করে, বোন লসটা কমায় দেয়।
এটা আমাদের জয়েন্ট যেটা আছে দাঁত এবং চোয়াল, এটাকে কি বলে? গমফোসিস বলে। গমফোসিস বলে না? এটা কি ধরনের স্যার জয়েন্ট? পাইপ্রাস জয়েন্ট। ফাইব্রাস জয়েন্ট। একটা জয়েন্ট আমরা পড়ি, সেটার নাম কি? টেম্পোরামেন্ডিবুলার জয়েন্ট। টেম্পোরামেন্ডিবুলার জয়েন্ট। টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট, এটা কি জয়েন্ট স্যার? কন্ডাইলার টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। কন্ডাইলার টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। সবাই দেখি পারে, তোদের তো পরীক্ষা নেওয়ার দরকার নাই, ডাইরেক্ট পাস করে থার্ড ইয়ারে তুলে যাওয়া দরকার। শিক্ষামন্ত্রী স্যার এটা বলতে এটা বলছে আর কি। তো শিক্ষামন্ত্রী বলো তোমরা স্যার আমাদের কলেজ খুলে দেন, আমরা কলেজ যাই, অনেকদিন কলেজের জন্য যাচ্ছি না পেট থেকে। জি স্যার। আচ্ছা 3 নাম্বার কি লিখছে? হার্পিস রিলেটেড জিঞ্জিভাইটিস। তাহলে হার্পিস রিলেটেড জিঞ্জিভাইটিস আছে, সবগুলো ক্ষেত্রে কি করে ওগুলো পরবর্তীতে পেরিওডন্টাল ডিজিজ চান্সটা ইনক্রিজ করে। 4 নাম্বার লিখছে এইচআইভি ডিজিজ। ঠিক আছে, হার্পিস রিলেটেড ডিজিজ কি কি আছে? হারপিস স্টোমাটাইটিস, হারপিস লেভিয়ালিস, হারপিস লেভিয়ালিস, conjunctivitis, হার্পিস লেভিয়ালিস, তারপর then herpetic encephalitis, এনকেফালাইটিস, তারপর হাইপেটিক উইথ লো হ্যাঁ হার্পেটিক উইথ লো একটা আছে, আছে। তারপর আর কি কি আছে? হার্পেটিক জোস্টার কি হয়? হারপিস varicella zoster, জোস্টার। আচ্ছা, তারপর আছে 4 নাম্বার এইচআইভি অ্যাসোসিয়েটেড জিঞ্জিভাইটিস। ঠিক আছে, এইচআইভি অ্যাসোসিয়েটেড জিঞ্জিভাইটিস আমাদের কোনো পেশেন্টের যদি এইচআইভি হয়, ঠিক আছে, আমাদের পরীক্ষাতে থার্ড ইয়ারে একটা তোমাদের থার্ড ইয়ার ফাইনাল ফোর্থ ইয়ারের একটা পরীক্ষায় প্রায় রিটেন পরীক্ষাতে একটা আসে ওরাল ম্যানিফেস্টেশন অফ দা এইচআইভি ডিজিজ। কি বলছি? ওরাল ম্যানিফেস্টেশন অফ sir, slightly একটু বড় করে। আচ্ছা, ওরাল ম্যানিফেস্টেশন অফ দা এইচআইভি ডিজিজ। তো সেখানের ক্ষেত্রে তোমার কি থাকে? লো অ্যাসোসিয়েটেড আর একটা হচ্ছে হাই অ্যাসোসিয়েটেড। এইগুলোর ভিতরেই একটা অনেকগুলো তোমার ডিজিজের নাম বলবে, সেই ডিজিজের ভিতরে একটা ডিজিজের নাম হচ্ছে এইচআইভি অ্যাসোসিয়েটেড জিঞ্জিভাইটিস। বুঝছেন? Yes, sir. তারপর ড্রাগ অ্যাসোসিয়েটেড জিঞ্জিভাইটিস মানে কি? যেসব ড্রাগ খাওয়ার কারণে জিঞ্জিভাল ইনফ্লামেশন হতে পারে, জিঞ্জিভাইটিস হতে পারে। এটা পরে আসবে, তো এটা আসবে। আর এটা হচ্ছে কি ভিটামিন সি ডেফিসিয়েন্সি অ্যাসোসিয়েটেড জিঞ্জিভাইটিস। এটা কেন হবে? মিথ্যা বলতো, ভিটামিন সি ডেফিসিয়েন্সি কেন হবে? স্যার কোলাজেন ফর্মেশন হবে না, এই জন্য হচ্ছে টুথ মোবিলিটি হবে, স্কার্ভি হবে, ব্লিডিং হবে। রিপেয়ার হবে না এই কারণে? হ্যাঁ স্যার। জি জি ঠিক স্যার। আছে, থ্যাংক ইউ। লাগাই সেটা পুরোটা লিখছো? জি স্যার। কি পড়ে লিখছো? কি কি লিখছো বলো তো দেখি তাহলে। এই চুপ হয়ে গেছে এখন। এটা বেটা এই পুরো কি লিখছো? Associated কিসে? with periodontal disease. হুম First is diabetes causes abnormalities in blood vessel and high level of specific inflammatory chemicals such as interleukins that significantly increase the chance of periodontal disease. So, osteopetrosis. Osteopetrosis is postmenopausal women causes bone loss and periodontal disease. Herpes-related gingivitis, HIV-associated gingivitis, drug-associated gingivitis, vitamin C deficiency associated gingivitis. আরে বাবা সব পারছি, মুখস্থ হয়ে গেছে না? এই মুখস্থ হয়েছে তোমার? স্যার একটু হয়েছে স্যার। আচ্ছা শেষ, এটা শেষ। নতুন আইটেম আসো, শেয়ার দিচ্ছে দেখো।
আসছে নতুন স্লাইড আসছে জি স্যার পেরিয়ে পকেট দেখো তো স্যার দেখা শো করতেছে পকেট Yes, sir. নেন এটা লেখেন তাহলে শুরু করি বিসমিল্লাহ ডেফিনেশন এটা নতুন আইটেম নতুন নতুন পেজে যান ও হেডলাইন লেখেন পেরিয়ে পকেট তারপর ডেফিনেশন লেখা শুরু করেন রোল 18 তাজনিন স্যার পেরিয়ে পড়েছিলাম বলেন তো পেরিয়ে পকেট বলছি না আগে যে একটা ক্লাসে পেরিয়ে পকেট কি জিনিসটা কি স্যার বায়োলজিক্যাল ওয়েস্টটা যখন বেড়ে যাবে এটা কি বল বায়োলজির উইথটা স্যার বেড়ে যাবে নাকি না বেড়ে বায়োলজিক্যাল যায় কেন? উইথটা যখন কমে যাবে ভায়োলেশন হবে যখন নষ্ট হয়ে যাবে তখন কি হবে রেডিও কিভাবে হবে স্যার আমরা প্রথমে হচ্ছে ভায়োলেশন হলো হওয়ার পর কি হবে সাথে সাথে হয়ে যাবে কেউ একজন আমার বুঝাও রোল 12 মুনতাহা জি স্যার স্যার বলেন আপনি পাবেন না স্যার পারবেন না সাহেব জি স্যার বলো এরিয়া পকেট স্যার বাংলায় বুঝাই বলো তো আমি একটু বলছিলাম স্যার এই মুহূর্তে মনে করতেছে না স্যার বলতেছে না কাফিয়া বলো এই আতিফা কি ক্লাসে আছে নাকি ভিডিও অফ করে ঘুরতেছো আতিফা আজকে নেট ডিস্টার্ব করতেছে বলছে আচ্ছা আচ্ছা আর কার কার নেটে ডিস্টার্ব করতে হাত তুলতে বলো তো না স্যার ক্লাসের আগেই বলছিল যে তার নেটে সমস্যা হতে পারে স্যার আচ্ছা বায়োলজিক্যাল উইথটা যখন 2.4 মিলিমিটার থেকে বেশি এক্সটেন্ড করে সেক্ষেত্রে কানেক্টিভ টিস্যু থেকে স্পেস এটা হয়ে যায় এখন দিতে হবে আজকে আপনি ওইটা আসেন না আপনি কি জানি বলে ও আজকে দেবে কলেজে কি জানি বলে চেম্বারে আসেন তখন আমি লিখে দিই ইন্ডিয়া দিস না দিস আচ্ছা 3% দেননি 2% দেন যদি বার দেবেন 3 কে বলতেছিল সরি আবার বলেন স্যার বায়োলজিক্যাল উইথটা নষ্ট হয়ে গেলে ফুড অ্যাকুমুলেশন হয় সেক্ষেত্রে পেরিওডন্টাল পকেট ফর্ম হতে পারে স্যার রোল 10 আনমিউট করতে পারছে না আচ্ছা কে বলবেন একটা বলেন রোল 20 বলেন 10 যখন বাচ্চা 20 বলেন স্যার পারবো না না সাইড দেখা যাচ্ছে না রোল 49 স্লাইড বড় বাদ দে আগে যেটা বলছিস সেটা বল রোল 49 বলো স্যার পেরিডন্টাল পকেট হলে স্যার আস্তে আস্তে ওই ফুড অ্যাকুমুলেশন হবে দেন ওখানে পকেট হলে তো ইনফেকশন হয় না আগে হচ্ছে ফুড ইনফেকশনটা আগে হবে ঠিক আছে ফুড অ্যাকুমুলেশনটা আগে হবে সেখান থেকে যখন তোমার জিনজিভাল ইনফ্লামেশন হতে থাকবে পেরিডন্টাল টিস্যু যে পেরিডন্টাল লিগামেন্ট গুলো ডিস্ট্রাকশন হবে তারপর পেরিডন্টাল পকেট হবে বুঝছেন এই জিনিসটা আগে বলতে হবে যে ফুড ইনফেকশন বা অ্যাকুমুলেশন এটা আগে হবে তারপর আস্তে আস্তে যখন হবে তখন আমার কি হবে পেরিডন্টাল পকেট হবে এবার লেখেন ডেফিনিশন লেখা হয়েছে সবার দেখেন তো না স্যার স্লাইড স্লাইডটা দেখা দেখা যাচ্ছে না যাচ্ছে না আচ্ছা লেখো দ্য পেরিডন্টাল পকেট ডিফাইন্ড এজ এ মুখে বলতেছি তো শোনো না ডিফাইন্ড এজ এ প্যাথোলজিক্যালি লিখছো Yes, sir. ডিপেন্ড ডিপের সাথে ইএনডি যোগ করো ডিপেন্ড
আসছে স্যার। জানি আসছে। ডিপেন্ড জিঞ্জিভাল সার্কাস, অর্থাৎ প্যাথোলজিক্যালি কারণে, যেটা ফিজিওলজিক্যালি হবে না, প্যাথোলজির কারণে যদি জিঞ্জিভাল সার্কাসটা কি হয়, ডিপ হয়ে যায়, তাহলে সেটাকে বলবে ছোট করে পেরিওডাল পকেট। তোমার যদি ডেফিনেশন জিজ্ঞেস করে শুধু এতটুকু বললে হবে না, বাকি যা আছে সেটা সব পুরোটা বলতে হবে, ঠিক আছে? ডিপেন্ডিং অফ জিঞ্জিভাল সার্কাস মে অকার বাই coronal movement of the gingival margin। কি লিখছে স্যার, এটা সার্কাসটা কিভাবে হবে? বাই coronal movement। coronal movement মানে কি? coronal মানে কি? কাউন পোরশন, উপরের অংশ, ঠিক আছে? একটা হচ্ছে রেডিকাল নিচের অথবা এপিক্যাল অথবা দুটো মানে হচ্ছে নিচের দিকে, আর coronal মানে হচ্ছে coronal movement দা জিঞ্জিভাল মার্জিন। আমার জিঞ্জিভাল মার্জিন যেটা আছে সেই ওই উপরের পোরশনে জিঞ্জিভাল মার্জিনটা কি হবে, মুভমেন্ট করবে, অর্থাৎ সরে যাবে। এবং এপিক্যাল ডিসপ্লেসমেন্ট অফ দা জিঞ্জিভাল অ্যাটাচমেন্ট কি হবে, আমার প্রথমে তো মুভমেন্টটা থাকলো যে করোনাল, এটা যেটা অ্যাটাচমেন্ট ছিল সেটা আস্তে আস্তে সরে গেল, মুভমেন্ট করলো। আর এপিক্যাল দিকে কি হবে, জিঞ্জিভাটা যেটা লেগে থাকে, আমরা কথা বলছি জিঞ্জিভা কিন্তু পুরো লেগে থাকে না, কিছুটা অংশ ফ্রি জিঞ্জিভা কিন্তু অ্যাটাচ থাকে না, শুধুমাত্র একটা নির্দিষ্ট একটা অংশ লেগে থাকে। হ্যালো, আচ্ছা স্লাইড চলেছে না আবার? জি স্যার। এবার কয়দিন the ginger circuit may occur by coronal movement of the gingival margin, apical displacement of the gingival attachment, or combination of কারো কারো ক্ষেত্রে শুধুমাত্র মুভমেন্ট হবে, শুধুমাত্র ফ্রি জিঞ্জিভাটা মুভমেন্ট হয়ে শুধু অ্যাকুমুলেশন হবে, ঠিক আছে? কারো ক্ষেত্রে মুভমেন্ট হয়ে কি হবে, এপিক্যালি ডিসপ্লেসমেন্ট হতে পারে, আবার অ্যাটাচমেন্ট অর কম্বিনেশন অফ দুটোটাই হবে। ছবিতে দেখেন, প্রথম ছবিতে দেখেন শুধুমাত্র এই দেখেন, প্রথমে হচ্ছে কি কর্নাল মুভমেন্ট হইলো, এটা সরে গেল, এখানে ফুড অ্যাকুমুলেশন হতে থাকলো। দ্বিতীয় ক্ষেত্রে দেখেন কর্নাল মুভমেন্ট হয় নাই, এই ওপেনিংটা কিন্তু ভিতরে এপিক্যাল ডিসপ্লেসমেন্ট হয়ে গেছে। স্যার দেখা যাচ্ছে না, জিনিসটা দেখা যাচ্ছে না। না স্যার, ক্লাস কি এখান থেকে হয়েছে? জি স্যার, লাস্ট ক্লাসে এরকম ওখানে স্যার অডিও প্রবলেম ছিল একটু। দেখো ডেফিনিশনটা পুরো লিখছো? জি স্যার। জি স্যার, ছবি বলতেছি। আচ্ছা, ছবি বলতেছিলাম, মাঝখানটা দেখা যাচ্ছে কি ওপেনিংটা ছোট কিন্তু ভিতরে অ্যাপিক্যাল ডিসপ্লেসমেন্টটা বেশি হয়েছে, অ্যাকুমুলেশন হয়েছে। 3 নাম্বার ক্ষেত্রে অ্যাপিক্যাল এবং করোনাল দুটো পাশেই অ্যাকুমুলেশনটা হবে, ঠিক আছে? যেটা লাস্টে বলছে অর কম্বিনেশন অফ অ্যাবভ। ছবিটা একটু এখানে হালকা করে স্যার কালো অংশটা কি স্যার ফুড অ্যাকুমুলেশন বলেছেন? অ্যাকুমুলেশন।
আচ্ছা ছবিটা আঁকছেন স্যার সবাই? জি স্যার। স্যার দেখেন ক্লাসিফিকেশন আসেন ডিপেন্ডিং অফ অ্যাজ ডিপেন্ডিং অফ জিঞ্জিভাল সার্কাস, তাহলে এটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, ঠিক আছে? ওয়ান হচ্ছে কি কর্নাল মুভমেন্ট অফ দ্য জিঞ্জিভাল মার্জিন, দুই নম্বর হচ্ছে এপিক্যাল ডিসপ্লেসমেন্ট অফ দ্য জিঞ্জিভাল অ্যাটাচমেন্ট, তিন নম্বর হচ্ছে কম্বিনেশন দ্য ইন দ্য অফ প্রসেস। ঠিক আছে, নতুন স্লাইডে যাই তাহলে। স্যার লেখা হয় নাই। লেখা হয়নি স্যার। আচ্ছা তো ডেফিনেশন লেখা আছে না, একই কথা তো। স্যার আগে স্লাইড জি স্যার হয়েছে। দেখো পকেট ক্যান বি ক্লাসিফাইড অ্যাজ ফলোজ, ঠিক আছে? বলে দেখো কি লিখছি, তাহলে এক নাম্বার লিখছে জিঞ্জিভাল পকেট, ব্র্যাকেটে কি লিখছে সিউডো পকেট। সিউডো মানে কি মিথ্যা বলে আর কি, সিউডো পকেট মানে যেটা পকেট আসল পকেট না। এটা কিভাবে হবে? ফর্মড বাই জিঞ্জিভাল এনলার্জমেন্ট। এনলার্জমেন্ট মানে কি বড় হয়ে যাওয়া, অর্থাৎ আমার জিঞ্জিভাল যদি যে লেন্থ আছে তার চেয়ে যদি অতিরিক্ত ইনক্রিজ হয়, ঠিক আছে, বেড়ে যায় যদি, উইদাউট ডিস্ট্রাকশন অফ দ্য আন্ডারলাইং টিস্যু, অর্থাৎ আমার জিঞ্জিভাল যতটুকু ছিল এখান থেকে কোনো ইনফেকশন হয়ে কোনো ডিস্ট্রাকশন হয় নাই, জিঞ্জিভাইটিস হয় নাই, বরঞ্চ উল্টা কি হয়েছে, জিঞ্জিভার সাইজটা বেড়ে গেছে, এটা লেন্থটা বেড়ে গেছে, ঠিক আছে? দ্য সার্কাস ইজ ডিপেন্ড বিকজ অফ দ্য ইনক্রিজ বাল্ক অফ দ্য জিঞ্জিভা। ধরেন আমরা জিঞ্জিভা কোথায় আমরা শেষ পাই, কোথা থেকে? ইন্টারনাল জাংশন, অর্থাৎ নেক অফ দ্য টুথ থেকে, ঠিক না? এখন যদি আমার জিঞ্জিভা যদি এটাকে ওভারল্যাপ করে ক্রাউন হাফ পর্যন্ত চলে আসে, বলতেছি আমি আমার এনলার্জমেন্ট হলো অতিরিক্ত হয়ে আমার ক্রাউনকে আমি যদি ভাগ করি, ক্রাউনের হাফ পোর্শন, লোয়ার হাফ পোর্শন যদি কি করে ফেলে, সে ঢেকে রাখে, অকুপাই করে ফেলে, তাহলে কি ওখানে একটা একটা পকেট তৈরি হবে না? আমি একটা এখন যেটা জিঞ্জিভাল এলার্জ হবে সেটা কি দাঁতের সাথে লেগে থাকবে? এটা তো জিঞ্জিভাল মতো শুধু বেড়ে যাবে, কিন্তু অ্যাটাচমেন্টটা পুরো লেগে থাকবে না। তাহলে অবশ্যই দাঁতের সাথে এবং জিঞ্জিভাল মাঝখানে একটা ছোট একটা গ্যাপ থাকবে এবং ওখানে ফুড অ্যাকুমুলেশন হবে অবশ্যই। তো ওই জায়গাটাকে কি বলতেছে? সিউডো পকেট। অর্থাৎ এটা জিঞ্জিভাইটিসের কারণে কোনো পকেট ফর্মেশন হয় নাই, বরঞ্চ জিঞ্জিভাল এনলার্জমেন্ট হওয়ার কারণে ক্রাউন পোর্শনের জায়গায় আবার আটকায়ে তখন একটা সিউডো পকেট তৈরি হচ্ছে। তাহলে এটা কি কারণে হবে? জিঞ্জিভাল এনলার্জমেন্ট কি কারণে হতে পারে? বিভিন্ন অসুখ আছে, হেরিডিটরি যেটা বলি আমরা, বাবা মা থেকে বা রক্তের রোগ যেগুলি হেরিডিটরি কজ হতে পারে, আয়াট্রোজেনিক কজ হতে পারে, জিঞ্জিভাল হাইপারপ্লাসিয়ার কারণে হবে। হ্যাঁ যেটা বলি আমরা জিঞ্জিভাল হাইপারপ্লাসিয়া বা এনলার্জমেন্ট একই কথা। অথবা ড্রাগ খাইলাম, ড্রাগের কারণে হতে পারে, ঠিক আছে? কারো কোনো সিস্টেমিক ডিজিজ, লিউকেমিয়া অথবা কার্ডিয়াক পেশেন্ট, ডায়াবেটিস, এগুলোর কারণে কখনো কোনো হতে পারে, ঠিক আছে? তো ওগুলো আমরা পরে আসবে, ড্রাগ কজ কি কারণে
নাজিয়া রোল কত 42 স্যার স্যার আমরা ভিডিওটা দেন, আমরা তো স্ক্রিনে ফুচকা দেওয়া যাচ্ছে, আমরা ফুচকা খাবো নাকি আমরা? লিখছো সবাই লিখছো? জি। কথা শোনা যাচ্ছে না? রোল কাকে ডাকলাম আমি? রোল কত বললাম? 40 কত তুমি? হ্যাঁ বলো। দুই নম্বর দেখো পেরিওডন্টাল পকেট। পকেটটা কি? ইট অকার্স উইথ দ্য ডিস্ট্রাকশন অফ দ্য সাপোর্টিং পেরিওডন্টাল টিস্যু। এটা হচ্ছে অরিজিনাল পকেট, ঠিক আছে? পকেট মানে হচ্ছে কি, তাহলে এটা কি হবে? অবশ্যই এটাতে কি হবে? সাপোর্টিং পেরিওডন্টাল টিস্যু অর্থাৎ জিঞ্জিভা, পেরিওডন্টাল লিগামেন্ট যা যা আছে এগুলো কি হবে? ডিস্ট্রাকশন হবে। এটাকে আবার আমরা দুই ভাগে ভাগ করতে পারি, টু টাইপস অফ দ্য পেরিওডন্টাল পকেট। একটা হচ্ছে সুপ্রাবোনি, একটা নাম কি ইন্ট্রাবোনি বা ইনফ্রাবোনি। কি বলছি? সুপ্রাবোনি অথবা ইনফ্রাবোনি। এই সবার ভিডিও অন করো তো, আমি আজকে অ্যাটেন্ডেন্স দেবো না এগুলোকে। ওকে, কেউ ক্লাসে কথা বলে কথা উত্তর দাও না। তোমরা কি জন্য ক্লাস করতেছো? শিহাব। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ স্যার, সুপ্রাবোনি আর ইনফ্রাবোনি কি আমার একটু বোঝা যেত, ওদেরকে একটু বোঝা যেত। স্যার সুপ্রাবোনি হচ্ছে স্যার সুপ্রাক্যাস্টাল স্যার বটম অফ দ্য পকেট, আর হচ্ছে আর ইনফ্রাবোনি হচ্ছে স্যার লেভেল অফ দ্য adjacent alveolar bone and the lateral pocket wall between the tooth surface and alveolar bone. এগুলো তো এখানে আছে, তুমি পাবি। হ্যাঁ স্যার সুপ্রাবোনি হচ্ছে সুপ্রাঅ্যালভিউলার আর ইনফ্রাবোনি হচ্ছে ইনফ্রাঅ্যালভিউলার। আচ্ছা ঠিক আছে, ফাবিহা রোল মার্টিন বেচ না এই ক্লাসে। আবরার আছে? আবরার স্যার আছে স্যার। দেখি বলো তো, বুঝাও তো আমাকে এটা কি লিখছে। স্যার একটা উপরে আরেকটা বনের সাথে লাগানো বুঝাচ্ছে। একটা উপরে একটা নিচে, কি বোনের সাথে লাগানো? স্যার স্যার বুঝাইতে পারবো না স্যার। বুঝাতে পারবো না? 13 ব্যাচে কেউ আছে বুঝাতে পারবে? এটা ক্লাসে তো না, এগুলো থাকবে। মুনতাহা শামসি স্যার বলেন, কি বুঝছেন বলেন, লেখা থেকে বলেন বুঝছেন। ক্লাসে নেই, অ্যাবসেন্ট দিয়ে দেবো। স্যার শামসির অডিওতে ডিস্টার্ব আছে, সে ওটা বলছিল। স্যার আমার কাছে যার কাছে যার যে অডিও ডিস্টার্ব, আমার নিজে ডিস্টার্ব আমার এখানে, তোমাদের ওখানে ডিস্টার্ব করলে শেষ, বাদ দাও, এত গণার দরকার নাই। সৌরভ বলো, বুঝাও একটু বলো। সৌরভ পারবে না? রোল 55 পারবে না বলতে একটু? স্যার সুপ্রা বনে হচ্ছে স্যার অ্যালভিওলার বোনের উপরে যদি পেরিওডন্টাল পকেট পর্যন্ত এক্সটেন্ড করে। হ্যালো হ্যালো, কি বলেন? না না আজকে আসবো না, রবিবার। তিনটায় স্যার শোনেন, ক্রেস্ট অফ দ্য অ্যালভিওলার বোন চিনেন? হ্যাঁ অ্যালভিওলার বোনের ক্রেস্টটা চিনেন? ওখানে করছেন না? ইয়েস স্যার। স্যার স্যার হ্যাঁ, অ্যালভিওলার ক্রেস্টের উপরে হয় করোনালি বরাবর থাকবে, অথবা তার চেয়ে উপরে যদি পকেটটা থাকে তাহলে সেটাকে বলা হয় সুপ্রাবোনি। আর এর নিচে নাম
এলভিওলার ক্রেস্টের চেয়ে নিচে পকেটটা চলে যায়, ঠিক আছে, তখন আমরা সেটাকে বলবো ইনফ্রাবনি। কি দিয়ে দেখি, টেস্ট টেস্ট কি টেস্ট করাই? স্যার বুঝি না আবার একটু করেন। আতিফা, জি স্যার। স্যার আমরা একটা পেশেন্টকে আসলো, তোমার কাছে রোগীটা আসলো, হ্যাঁ, তোমার মনে হলো যে দাঁতে একটু সমস্যা আছে, তো তুমি তো এপিক্যাল তো দেখতে পাচ্ছ না, দেখতে পাচ্ছ পারো না, এখন এটা পারো। হ্যাঁ বলো স্যার। স্যার বুঝতেছি না। আপনি একটা পেশেন্ট আসছে আপনার কাছে, ঠিক আছে, ওয়ার্ডে আসছে, আপনি পেশেন্টটা দেখলেন যে তার ইনফেকশনটা গোড়া পর্যন্ত গেছে, ঠিক আছে, তুমি এক্সামিনেশন করবে না, এক্সামিনেশনের সময় দেখবা যে পকেটটা অনেক ডিপ। জি স্যার। এখন তুমি যে পকেটটা ডিপ, কতটুকু ডিপ হয়েছে এটা কিভাবে বুঝবা? তোমার কিছু আমরা টেস্ট দিই না, টেস্ট কিছু করাই? জি স্যার। দাঁতের জন্য টেস্ট কি করাই, কোনটা করাই? ওপিজি। ওপিজি করাই, এই প্রথমেই তো বুঝছো। ব্লিডিং টাইম, এক্সরে। এক্সরে কি? এক্সরে নাম কি? কেউ শুনছো নাম একজন বলো, একটা কে বলো, আকিলে বলো, কি নাম, কি এক্সরে করাই আমরা? আখিলাকে অ্যাড দিতে হবে। পেরিএপিক্যাল, ইন্ট্রাওরাল পেরিএপিক্যাল রেডিওগ্রাফ। স্যার পেরিএপিক্যাল ইন্ট্রাওরাল পেরিএপিক্যাল রেডিওগ্রাফ। রেডিওগ্রাফ, এটা সবচেয়ে বেশি কম হয়। আচ্ছা আমরা এটা করব, তখন আমরা দেখবো কি হচ্ছে, এটা সুপ্রাবনি না ইনফ্রাবনি পেরিওরন্টাল পকেট আছে, ঠিক আছে, এটা দেখে বোঝা যাবে। এক্সামিনেশন করে যতটুকু বোঝা যায় তার চেয়ে বেশি একবার এক্সরেতে করে আমরা বুঝে যাই। তাহলে এখানে কি লিখছে, ইন দিস সুপ্রাবনি ক্ষেত্রে দেখাচ্ছে ইন দিস বটম অফ দ্য পকেট ইজ কর্নার টু দ্য আন্ডারলাইং অ্যালভিওলার বোন। অ্যালভিওলার বোনে কোন জায়গায় বলছি আমি? ক্রেস্ট অফ দ্য অ্যালভিওলার বোন। আর ইনফ্রাবনি বা ইন্ট্রাবনি ক্ষেত্রে হচ্ছে ইন দিস ক্ষেত্রে ইন দিস bottom of the pocket is apical to the level of the adjacent alveolar bone and the lateral wall is lies between the tooth surface and the alveolar bone. এটা ক্ষেত্রে হচ্ছে প্রথম বললাম যেটা পকেটটাকে হবে ক্রেস্টাল বোন, যেটা বলি অ্যালভিওলার হচ্ছে নিচে চলে আসবে এক। দ্বিতীয় কথা হলো lateral pocket wall lies between the tooth surface এবং alveolar bone, অর্থাৎ পকেট যখন বেশি ফর্মেশন হয়ে যাবে, আমরা যেই ল্যাটারাল পকেট ওয়াল একটা থাকবে না, পকেটকে যে আমি চিন্তা করি যে স্যার আমি গর্ত হয়ে গেছে উপর থেকে, তার নিচে দিয়ে এটা গর্ত যখন হলো, সেখানে একটা পকেটের ডান পাশ বাম পাশ এরকম থাকবে, আমরা এক্সরে দেখতে পারবো। এটা ওয়ালটা তাহলে কি ল্যাটারাল পকেট ওয়ালটা লাইস, মানে যে এমন ভাবে জায়গা থাকবে যার এক পাশে সারফেস আর এক পাশে কি থাকবে অ্যালভিওলার, অর্থাৎ বোন লস এত বেশি হবে, পকেটের ডান পাশে এক পাশে থাকবে টুথ সারফেস আর এক পাশে থাকবে অ্যালভিওলার বোন। অ্যালভিওলার বোন, বুঝছেন? এখন কিছুটা বুঝতে পারছেন? জি স্যার। এটা একটু দেখি, ছবি দেখাই, ছবি দেখালে তো বুঝতে পারবো তোমরা। আগের ছবিতে আসলাম, জিঞ্জিভাল পকেটের ক্ষেত্রে দেখেন আমার কোনো টিস্যু ডেভেলপ হয় নাই, লস হয় নাই জিঞ্জিভাল পকেটে, ঠিক আছে, যেটা সিউডো পকেট বলতেছি। কিন্তু আমার কি হয়ে গেল, জিঞ্জিভাল এনলার্জমেন্ট হয়ে গেল, জিঞ্জিভাটা কি হয়েছে, তো অতিরিক্ত বেড়ে গেছে, বড় হয়ে যাওয়ার কারণে এটা এই নিচে অংশটা ছিল স্যার রুটের অংশ, রেডিক্যাল অংশ, ঠিক আছে, আর উপরেরটা হচ্ছে করোনাল অংশ অর্থাৎ ক্রাউন অংশ। এই করোনাল অংশ দাঁতের অংশকেই সে কি ঢেকে রাখছে, অকুপাই করে ফেলছে, কিন্তু সে কিন্তু নিচে নামে নাই, দেখছেন? তো ওটা যখন অকুপাই করে ফেলবে, যে পকেটটা তৈরি হবে সেটাকে বলে জিঞ্জিভাল পকেট বা সিউডো পকেট। বুঝা গেছে? এবার দেখেন নিচে আসেন, নিচে ছবি আমার অ্যারোটা দেখা যাচ্ছে না ছবিতে? ইয়েস স্যার। দেখেন প্রথমটা দেখেন থেকে পকেটটা কি তৈরি হলো তোমার নিচে চলে গেল। এটা থেকে দেখেন বটমটা কোথায় থাকলো? বটমটা হচ্ছে তোমার বলতে গেলে কি হয়, ক্রেস্ট, এলভিওলার ক্রেস্টের নিচে থেকে, আর এটা হচ্ছে এলভিওলার ক্রেস্টের সমান অথবা এলভিওলার ক্রেস্টের উপরে থাকবে বটমটা। বটম পকেটের যেটা ওয়াল থাকবে সেটার উপরে থাকবে, কিসের? এলভিওলার ক্রেস্টের উপরে থাকবে, কিন্তু ভিতরে পকেট থাকবে। আর এটার ক্ষেত্রে ইনফ্রাবনির ক্ষেত্রে
পকেটটা কি হবে, বটমটা অনেক নিচে নেমে যাবে, অর্থাৎ জিঞ্জিভাল লস হবে, জিঞ্জিভাল রিসেশন হবে। কিসের ক্ষেত্রে? ইন্ট্রাবনি বা ইনফ্রাবনি ইনফ্রাবনিক ক্ষেত্রে। কিন্তু সুপ্রাবনিক ক্ষেত্রে জিঞ্জিভাল রিসেশন হবে না। জিঞ্জিভাল রিসেশন এটা কি আগে কখনো বলছি? স্যার জিঞ্জিভাল রিসেশন এটা কি কখনো বলছি? না স্যার। আচ্ছা, জিঞ্জিভাল রিসেশন হচ্ছে যে তোমার যত সাধারণত জিঞ্জিভাল থাকে তার চেয়ে জিঞ্জিভাল অংশটা কমে আসবে, নিচে নেমে যাবে। ঠিক আছে, আমার জিঞ্জিভাল সাধারণত ঢেকে রাখে কাকে? রুট অংশকে ঢেকে রাখে। এখন যখন জিঞ্জিভাল রিসেশন হবে, ঠিক আছে স্যার, তাহলে আমার রুট অংশ আস্তে করে এক্সপোজার হয়ে যাবে না? জি স্যার। তখন দাঁতটা দেখতে কি লম্বা লাগবে না ছোট লাগবে? লম্বা লাগবে। তখন রোগী আসে বলবে কি আমার দাঁতটা বড় হয়ে গেছে, আসলে হয়েছে কি দাঁত বড় হয় না, তার রিসেশন হচ্ছে কমে গেছে। জিঞ্জিভাল রিসেশন হইছে। স্যার এটা কি যারা এজড হয় তাদের ক্ষেত্রে এটা বেশি হয়? হ্যাঁ অবশ্যই স্যার, এইজ হলে তাহলে তার সিস্টেমিক ডিজিজ বিভিন্ন রকম আছে, ডায়াবেটিস থাকতে পারে, এছাড়া বিভিন্ন কজ আমরা যেগুলো পড়ছি কিছুক্ষণ আগে, অনেকগুলো কজ থাকতে পারে, সেগুলো কারণে জিঞ্জিভাল রিসেশন হয়। জিঞ্জিভাল রিসেশন আমরা জি স্যার ইয়াং এজে হলে এটা কি? হ্যাঁ আসতেছি। জিঞ্জিভাল রিসেশন আমরা পড়বো দুই কজ, লোকাল কজ, একটা হচ্ছে সিস্টেমিক কজের মধ্যে কিছু আছে ইয়াং এজ, বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে ওল্ডার এজে হয়। আর লোকাল কজ আছে কিছু, সেগুলো আসবে। যেমন ধরো তুমি এই যে তোমরা ক্লাস করতেছো, ক্লাস করার মধ্যে কেউ হয়তো কলম দিয়ে মুখে নিয়ে করো না, তো অনেকে কলম দিয়ে হয়তো কোথায় থেকে কি জিঞ্জিভাল রিসেশন করে, জিঞ্জিভাল ইনফ্লামেশন করে ফেললো, ছিঁড়ে গেল, ওভাবে করেও জিঞ্জিভাল রিসেশন হতে পারে। কেউ টুথপিক ইউজ করে, ঠিক আছে, প্রেসার দিয়ে ফল্টি ব্রাশিং টেকনিকের জন্য হতে পারে। ব্রাশিং টেকনিক বললাম, হ্যাঁ ফল্টি ব্রাশিং টেকনিকের কারণে হতে পারে। চেম্বারে গেলাম কোনো ডাক্তারের একটু আইট্রোজেনিক ফল্ট, আমি যেটা আগে ক্লাসে বলছি, কোনো কাজে ভুলের কারণে রিসেশন হলো, জিঞ্জিভাল রিসেশন হতে পারে। ঠিক আছে, লোকাল কজ সিস্টেমিক কজ দুটোই থাকবে। তাহলে কি বলছি, যদি জিঞ্জিভাল রিসেশন দেখি অনেক পরিমাণ ক্যালকুলাস আছে, ঠিক আছে, তখন দেখবে যে পকেটটা কি হয়ে যাবে, ইনফ্রাবনি পকেট হয়ে যাবে, বুঝছেন? ইয়েস স্যার। স্যার জি, তো সুপ্রাবনিতে কি শুধুমাত্র ওই বোনের ক্ষয় হবে, আর ইনফ্রাবনিতে না আবার বলছে স্যার, শুনেন ক্রেস্ট অফ দ্য অ্যালভিউলার বোন, ক্রেস্ট অফ দ্য অ্যালভিউলার বোনের ক্ষেত্রে কোন সময় হয়? পকেট হবে তোমার যখন তোমার পেরিওডন্টাল টিস্যু লস হবে, তাহলে আলটিমেটলি এটার ক্ষেত্রে সুপ্রাবনির ক্ষেত্রে ক্রেস্ট অফ দ্য অ্যালভিউলার বোনের উপরে হবে, তাহলে বোন ডিস্ট্রাকশন নাও হতে পারে, ঠিক আছে। কিন্তু ইনফ্রাবনির ক্ষেত্রে যখন আমার পকেটটা হবে কি লোয়ার চলে যাবে, অবশ্যই নিচে যখন যাচ্ছে অবশ্যই বোন লস হবে না, বোন লস থাকতে পারে। তাহলে যখন ইনফ্রাবনি হবে সেটা কোনটা ভালো, সুপ্রাবনি ইনফ্রাবনি, তো কোনটা ভালো যাচ্ছে? সুপ্রাবনি। সুপ্রাবনিটা আপনি ট্রিটমেন্ট করে হয়তো আবার হেলদি অবস্থানে, আবার নতুন অবস্থানে ভালো অবস্থানে চলে আসতে পারে। ইনফ্রাবনির ক্ষেত্রে কি হবে স্যার, এটা মানে আমরা কি বলি, ফলোআপটা খুব ভালো আসবে না, ঠিক আছে। যেমন বোন এক্সট্রাকশন কোনটাতে বেশি হবে? ইনফ্রাবনিতে। মোবিলিটি কোনটাতে থাকবে? ইনফ্রাবনি। কোনটাতেই থাকবে। পেইন পেশেন্টের কোনটাতে কম হবে? সুপ্রাবনিতে না স্যার, সুপ্রাবনিতে কেন পেইন থাকবে? পেইন তো দুটো থাকবে, মাইল্ড পেইন তো দুটোতে থাকবে, কম থাকবে, টু মডারেট পেইন। সুপ্রাবনিতে যেহেতু পেরিওডন্টাইটিস, হ্যাঁ, তাহলে তোমার সুপ্রাবনিতে মাইল্ড পেইন থাকবে, কিন্তু ইনফ্রাবনিতে তোমার এটা এপিক্যালে চলে গেল না, আমার সেকশন হলো না, যখন দেবো তখন একটা প্রেসারের কারণে ব্যথা হবে না, অক্লুজাল পেইন, আমি যেটা বলছি অক্লুজাল প্রেসারের কারণে ব্যথা হতে পারে, তাহলে ইনফ্রাবনিতে পেইনটা বেশি হবে। ক্লাসিফিকেশন আরেকটা দেখেন, আরেকটা আসেন, অ্যাকর্ডিং টু দ্য ইনভলভ অফ দ্য টুথ সারফেস। আমরা জানি একটা টুথে মিনিমাম 4টা সারফেস, যদি মোলার ক্ষেত্রে বলি, একটা হচ্ছে মিজিয়াল, একটা হচ্ছে ডিস্টাল। রোল 18 স্যার বলেন কয়টা সারফেস? 6টা। এটা বলেন কি কি? স্যার মিজিয়াল, ডিস্টাল, দেন বাকাল, ল্যাবিয়াল, আর হচ্ছে
অক্লুজাল সারফেস তো, অক্লুজাল একটা সারফেস না? হ্যাঁ, তারপর আর প্যালাটাল বলছেন? লেবিয়াল, বাক্কাল, প্যালাটাল, লিঙ্গুয়াল, ঠিক আছে, মিজিয়াল, ডিস্টাল, অক্লুজাল। এখন আমাদের পকেটের ক্ষেত্রে অক্লুজালটা আসবে না, বুঝছেন? অক্লুজালটা আসবে না, কারণ অক্লুজাল তো উপরে। আমার কি এখানে পকেট হতে পারবে? পকেট হবে কোথায়? গাম টিস্যুতে। তাহলে আমার গাম টিস্যু অ্যারাউন্ড যে সারফেস গুলো আছে আমি সেগুলো বলবো। তাহলে একটা মোলার ক্ষেত্রে কি কি বলতে পারি? আর মোলার ক্ষেত্রে মিজিয়াল, ডিস্টাল, বাক্কাল এবং লিঙ্গুয়াল। আর আপারের ক্ষেত্রে মিজিয়াল, ডিস্টাল, প্যালাটাল, বাক্কাল, প্যালাটাল। ল্যাবিয়াল। লেবিয়াল না স্যার, লেবিয়াল বলা হয়। লেবিয়াল বলে অ্যান্টিরিয়র সারফেস, সামনের সারফেসকে বলা হয় লেবিয়াল, কিন্তু পোস্টেরিয়রতে লেবিয়াল বলা হয় না। পোস্টেরিয়র আছে বাক্কাল। প্যালাটাল বলা হয়। বাক্কাল। জি স্যার বলেন। মিজিয়াল ডিস্টালে কি বেশি কমন? কজ স্যার আমরা তো জানি একটা কস্ট ফুড অ্যাকুমুলেশন। স্যার আমাদের বাক্কালি ও লিঙ্গুয়ালি স্যার আমরা তো ব্রাশ দিয়ে মোটামুটি পৌঁছাই। তো স্যার আমরা বাক্কাল আমরা যখন ব্রাশ করি বাক্কাল এবং প্যালাটাল বা লিঙ্গুয়াল করি, মিজিয়াল ডিস্টাল করতে পারি না। মিজিয়াল হবে স্যার, আমি কথা শুনতে পাচ্ছেন আপনার? স্যার মানে আমার কথা হচ্ছে মিজিয়ালি আর ডিস্টালি কি পকেটটা বেশি ফর্ম হয়? আমি এটা কি অবশ্যই পকেট মিজিয়াল এবং ডিস্টাল পকেটটাই মূলত তৈরি হয়। আচ্ছা আচ্ছা। কেন তো কেন হয়? টেকনিক পৌঁছাচ্ছেন আমাদের কোনো মেকানিক্যাল স্যার ওইখানে তো পেরিওডন্টাল ফাইবারগুলো থাকে, পেরিওডন্সিয়াম থাকে। জি জি জি, আজকে চলে আসো। সাড়ে 3টা চলে আসতে বলছে। জি জি ঠিক আছে, আপনি নিয়ে আসেন। হ্যাঁ আচ্ছা, নিয়ে আসেন না। আমার অফিস হাসপাতাল থেকে আস্তে আস্তে 2:30 বাজবে, 2:30 দিকে রেখে দেবো, সমস্যা নেই। ওই তো 2:30 করে আসতে হবে। ঠিক আছে স্যার, কি বলতেছিলাম? আচ্ছা, বলতেছিলাম যে মিজিয়াল এবং ডিস্টালে সবচেয়ে বেশি হয় কেন স্যার? আমরা তো ব্রাশ করি, আমরা তো বেশিরভাগ ব্রাশ করি, ফ্লসিং করি। আমরা ফ্লসিং তো খুব কম করি, বছর একবার না? কম করি। জিঞ্জিভাল সালকাস তো মনে হয়। হ্যাঁ, জিঞ্জিভাল সালকাসটা স্যার বেশিরভাগ থাকে কোন জায়গায়? মিজিয়াল এবং ডিস্টাল সারফেসে। আমাদের ফ্লসিংটা যেহেতু করি না, ওখানে পকেটটা বেশি ফর্মেশন হয়, খাবারটা থাকে বেশি, ফর্মেশনটা হয় বেশি। ঠিক আছে? আচ্ছা, এবারে এটা লেখেন, কি লিখছি দেখেন। সিম্পল পকেট দেখেন ইনভলভ ওয়ান সারফেস, 4টা সারফেস থেকে যে কোনো একটা হবে। ঠিক আছে? 2 নাম্বার দেখেন কম্পাউন্ড, এটা ইনভলভ মোর দেন ওয়ান সারফেস, এটা কি একটা চেয়ে বেশি হবে। মিজিয়াল, ডিস্টাল হতে পারে, অথবা বাক্কাল, প্যালাটাল হতে পারে, বাক্কাল, লিঙ্গুয়াল হতে পারে। 3 নাম্বারটা হচ্ছে কি কমপ্লেক্স অর স্পাইরাল। স্পাইরাল মানে কি? ঘুরে আসে। তাহলে অরিজিনেটিং অন ওয়ান টুথ সারফেস এন্ড টুইস্টিং, কি হবে? টুইস্টিং, ঘুরবে অ্যারাউন্ড দ্য টুথ, দাঁতের চারপাশে। ইনভলভ ওয়ান অর মোর। জি স্যার? না স্যার, স্পাইরাল সর্প এলাকা বলেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো অ্যারাউন্ড দ্য টুথ ওয়ান অর মোর অ্যাডজাসেন্ট সারফেস, অর্থাৎ একের অধিক সারফেসকে সে কি হবে? ইনভলভ করবে। বাট ওপেন ইন ওরাল অন দ্য সারফেস অফ অরিজিন। তাহলে হবে কি যে বাট ওপেন ইনটু দ্য ওরাল ক্যাভিটি দ্য সারফেস অফ ইটস অরিজিন। তাহলে কি হবে? সে উপরের দিকেও কি হবে? ক্যাভিটিটার উপরের দিকে সে ঠিক থাকবে, কিন্তু নিচের দিকে আস্তে আস্তে ক্ষয় হতে থাকবে। ধরলাম আমার মিজিয়াল সারফেসে কি হলো স্যার? পকেট ফর্মেশন হলো, এটা আস্তে আস্তে টুইস্টিং হবে। আমরা 2 ভাগে যেতে পারি, মিজিয়াল থেকে আমরা বাক্কালের দিকে যেতে পারি, অথবা কি ধরো লিঙ্গুয়ালের দিকে যেতে পারি। ধরলাম লিঙ্গুয়ালের দিকে গেল, তাহলে মিজিয়াল থেকে ইনফেকশন পকেট ফর্মেশন হলো, লিঙ্গুয়াল পর্যন্ত গেল, লিঙ্গুয়াল থেকে আবার ডিস্টালে গেল। বুঝতে পারছেন স্যার? জি স্যার। বাক্কাল কিন্তু ধরে নাই। আমরা কি করছে? মিজিয়াল প্রথম শুরু হলো, লিঙ্গুয়াল অর্থাৎ পিছনে গেল,
সারফেসের দিকে, সারফেসের দিকে পুরো অ্যারাউন্ড করে ধরলো, তাহলে কয়টা সারফেস ধরলো এখানে? 3টা। পুরো ক্ষেত্রে যদি স্পাইরাল হয় একসাথে হয় তাহলে সেটাকে বলা হয় কমপ্লেক্স সারফেস। হ্যাঁ, কিন্তু কম্পাউন্ডের ক্ষেত্রে স্যার আলাদা আলাদা। ধরেন বাক্কালে হইলো আবার প্যারালে হলো, কানেকশন আলাদা। ধরো মিজিয়ালে পকেট থাকলো, ডিসপ্লে পকেট থাকলো, বাক্কালে পকেট থাকলো, লিঙ্গুয়ার পকেট থাকলো, কিন্তু কানেকশন নেই, এটা আলাদা আলাদা পকেট। বুঝছেন? আমরা যে কোনো পকেট দেখি কি দিয়ে? পেরিওডন্টাল প্রব দিয়ে। কি দেখি? পেরিওডন্টাল প্রব, PROBE। প্রবটা বানান শব্দ হচ্ছে PROBE, পেরিওডন্টাল প্রব। ঠিক আছে? সাইম, বুঝতেছো কথা? জি স্যার। কি কি বললাম স্যার এখন আজকে শুরু থেকে? মনে নাই, দুই একটা হেডলাইন পড়লাম শুধু। প্রথমে সিস্টেমিক ফ্যাক্টর গুলো পড়াইছেন, পেরিওডন্টাল পকেটের, দেন পেরিওডন্টাল পকেট বললাম, পেরিওডন্টাল পকেটের বললাম, ক্লাসিফিকেশন দুইটা পড়লাম, আর ক্লাসিফিকেশন পড়াইছেন। ক্লাসিফিকেশন দুইটা পড়াইছি না স্যার? জি স্যার। এবার দেখেন ক্লাসিফিকেশন আরেকটা দেখেন, ডিপেন্ডিং upon the nature of the soft tissue wall of the pocket. soft tissue যেটা ওয়াল থাকবে সেটা কি রকম, সেটার উপর ডিপেন্ড করে আবার দুই রকম, একটা হচ্ছে ফাইব্রাস, একটা হচ্ছে ইডেমেটাস। ঠিক আছে? ফাইব্রাস হলে কি হবে? পকেট ঠিক থাকবে, পকেট ফর্মেশন হবে, কিন্তু পকেটের লিভার টিস্যু সেটা শক্ত থাকবে। আর ইডেমেটাস হবে কি? পকেট থাকবে কিন্তু ইডেমেটাসটা কি? পানি একটু নরম থাকবে, এতটুকুই। ফ্লুইড জমা হবে। স্যার বুঝছেন? আরেকটা লেখেন অ্যাক্টিভ পকেট, ইনঅ্যাক্টিভ পকেট। অ্যাক্টিভ মানে কি? যেটা ধরে পকেট আছে কিন্তু সাথে ডিজিজ আছে, ডিজিজটা অ্যাক্টিভ আছে, সেটাকে বলবে অ্যাক্টিভ পকেট। আর ইনঅ্যাক্টিভ পকেট মানে ধরো ইনফরমেশন হলো, আমি কি করলাম, পেশেন্টের হয়তো ইনফেকশন ছিল, ট্রিটমেন্ট করলাম, আর ডিজিজ নাই কিন্তু পকেটটা ফর্মেশন হয়ে আছে, এটা আবার আর হচ্ছে না, তখন সেটাকে হবে ইনঅ্যাক্টিভ পকেট। বুঝি না এটা। আবার বলি, ধরেন পকেট ফর্মেশন হলো কিসের কারণে? ডিজিজের কারণে। আমার পেরিওডন্টাইটিস হলে পকেট ফর্মেশন হবে না? জি স্যার। তাহলে পকেট ফর্মেশন হলো, তাহলে এটা যেহেতু ডিজিজের কারণে হয়েছে, তাহলে এটা নাম হচ্ছে অ্যাক্টিভ পকেট। এখন তোমার কাছে আসলো, তুমি ট্রিটমেন্ট করলা, ট্রিটমেন্ট করে কি হলো? ডিজিজটা কন্ট্রোলে গেল, ঠিক হয়ে গেল, পকেটটা আর ঠিক হচ্ছে না, সেটা অ্যাটাচমেন্ট ঠিক হতে কি হবে? আবার শুধুমাত্র অ্যাটাচমেন্ট হতে হবে না? সুন্দর করে অ্যাটাচমেন্টটা হচ্ছে না, সেটা কি হবে? সেটা ইনঅ্যাক্টিভ পকেট হিসেবে কাউন্ট হবে। ফাইব্রোটিক পকেটটা একবার ফাইব্রোটিক তো বলি স্যার, আপনি একই জিনিস বলেন, পকেটের ওয়াল, পকেটের এক পাশে আছে টুথসাস সারফেস, আরেক পাশে আছে কি? জিঞ্জিভা, ঠিক না? ইয়েস স্যার। জি স্যার। হ্যাঁ, তো জিঞ্জিভাটা যদি আমি যখন টাচ করব, যখন হাত দিয়ে বা আমি যে ইনস্ট্রুমেন্ট তা দিয়ে চেক করব, আমি দেখব যেটা কোনটা শক্ত, একটা শক্ত আর একটা হচ্ছে নরম, এটা বুঝা যাবে না? জিঞ্জিভাটা কেমন? যদি শক্ত পাই আমি, তাহলে সেটা হচ্ছে ফাইব্রোটিক, আর যদি একটু নরম টাইপের পাই সেটা হচ্ছে ইডেমেটাস। স্যার, তাহলে ব্রাশ করার টাইমে মাঝে মাঝে ব্রাশটা লেগে ফুলে যায় না, ওটা কি ফাইব্রোটিক? হ্যাঁ, না, এখানের মধ্যে বেশ কম আছে। যদি তোমার ইনফেক্টেড থাকে, সেখানে কারণে তোমার দুই রকম, যদি তোমার ইনফেকশন থাকে তোমার ওই মাড়িটা, তাহলে সেটার কারণে ইনফেকশন হলো, সেটার কারণে তোমার ব্যথা হলো, সেটার কারণে ব্লিডিং হলো, এক। দ্বিতীয় কথা, তো ধরো ইনঅ্যাক্টিভ পকেট, অর্থাৎ পকেট আছে কিন্তু ইনফেকশন নাই, কিন্তু তুমি জোরে ব্রাশ করতে, তোমার ফল্টি টুথব্রাশিং তুমি জোরে করতে গিয়ে ল্যাসারেশন হলো, তখন আবার হলো, তখন এটা হবে ফাইব্রোটিক পকেট। বুঝছেন? জি স্যার। ইফাত রায় স্যার, তুমি বলো, কোন একটা প্রশ্ন করো। বলছি সব বুঝছো? কোনো প্রশ্ন করবে কিনা? কথা শোনা যায় না?
অ্যাক্টিভ পকেট Sir, আর ইনঅ্যাক্টিভ পকেটের মধ্যে কনফিউশন লাগছে। অ্যাক্টিভ আর ইনঅ্যাক্টিভ কি বুঝছো তুমি সেটা বলো, কনফিউশন তো বুঝলাম, তুমি কি বুঝছো, কতটুকু বুঝছো এটা বুঝাও আমাকে। পয়সা বাটটা স্যার ফাইব্রোটিকটা বুঝছি, এটা বুঝি নাই। আচ্ছা কোনটা বোঝো নাই, অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভটা? জি স্যার। আচ্ছা আবার বলি তাহলে, অ্যাক্টিভ হচ্ছে ডিজিজ আছে, ওখানে হেডলাইনটা কি, এখন ডিজিজ অ্যাক্টিভিটি, ডিজিজ অ্যাক্টিভিটি, এখানে ডিজিজ আছে কিনা সেটার উপর ডিপেন্ড করে। যদি ডিজিজ থাকে এটা হচ্ছে অ্যাক্টিভ পকেট, অর্থাৎ পকেট থাকলেও সাথে ডিজিজ আছে তাহলে হচ্ছে অ্যাক্টিভ পকেট। দ্বিতীয়টা হচ্ছে ইনঅ্যাক্টিভ, মানে হচ্ছে ডিজিজ চলে গেল, আমরা ট্রিটমেন্ট করলাম ভালো হয়ে গেছে কিন্তু পকেটটা রয়ে গেছে, ঠিক আছে, তখন হবে এটাকে ইনঅ্যাক্টিভ পকেট। আচ্ছা জিঞ্জিভেল পকেটে কি ইনঅ্যাক্টিভ হবে? জি স্যার, জিঞ্জিভেল পকেট যেটা কিউডু পকেট, ওটাও কি ইনঅ্যাক্টিভের আন্ডারে পড়বে? হ্যাঁ এটাও ইনঅ্যাক্টিভ আন্ডার পড়বে। কিউডু পকেট যেটা আছে জিঞ্জিভেল পকেট, বুঝছি, এটাও ইনঅ্যাক্টিভ আন্ডার না, এটা ইনঅ্যাক্টিভ আন্ডার পড়বে না পড়ার কথা, কারণ জিঞ্জিভাল এনলার্জমেন্ট এটা তো একটা এক ধরনের ডিজিজ, ঠিক আছে। ডিজিজ শুধুমাত্র পেরিওডন্টালের যত ইনফেকশন আছে সে অনুযায়ী ডিপেন্ড করে, যদি যে কোনো ডিজিজ থাকে সেটা হচ্ছে অ্যাক্টিভ, আর যদি ডিজিজ না থাকে তাহলে সেটা হচ্ছে ইনঅ্যাক্টিভ। আচ্ছা এই যে পার্থক্যটা একটু লিখে ফেলো, জিঞ্জিভাল পকেট এবং পেরিওডন্টাল পকেটের পার্থক্যটা লিখে ফেলো। স্যার আমার একটা কোয়েশ্চেন আছে। স্যার বলেন, স্যার নাম বলেন, আপনার নাম বলেন। স্যার আতিফা। হ্যাঁ আতিফা বলেন। স্যার এটা এখানে না ওই ইনফ্রা আর সুপ্রার ওখানের ক্ষেত্রে মানে সুপ্রাবনি যাদের হয় তাদের তো টুথ সেনসিটিভিটি বেশি লেভেল কোয়ালিটি আমার চেম্বারে। আচ্ছা ঠিক আছে তাহলে আমরা একটু পরে ফেলবো। স্যার বলেন, ইনফ্রাবনির ক্ষেত্রে না সুপ্রাবনির ক্ষেত্রে কোনটা ক্ষেত্রে টুথ সেনসিটিভিটি? স্যার সুপ্রাবনির ক্ষেত্রে টুথ সেনসিটিভিটিটা বেশি হওয়ার কথা না ইনফ্রাবনি থেকে? কেন? স্যার ইনফ্রাবনির ক্ষেত্রে তো দেখা যাচ্ছে যেটা ওল্ড এজে হয় ওদের ক্ষেত্রে তো সেনসিটিভিটিটা কমে যায় না, ইয়াং এজে যেটা বেশি থাকে। সো ওই ক্ষেত্রে সেনসিটিভিটিটা হচ্ছে ডিপেন্ড করে, দেখেন সেনসিটিভিটিটা ডিপেন্ড করে হচ্ছে কিসের উপর, তোমার গাম টিস্যু যখন রেড হয়ে যাবে আমার রুটটা এক্সপোজ হয়ে যাবে, রুট যখন এক্সপোজ হবে তখন সেনসিটিভিটি ডেভেলপ করবে, সোজা কথা হচ্ছে এটা, ঠিক তো। এখন সুপ্রাবনিক করলাম ক্ষেত্রে আমার যতটুকু এক্সপোজার, ইনফ্রাবনিতে এক্সপোজার বেশি না? হ্যাঁ, তাহলে ইনফ্রাবনিতে হওয়ার সম্ভাবনা বেশি। আবার দ্বিতীয় ক্ষেত্রে জিঞ্জিভাল সেনসিটিভিটি আসলে পেরিওডন্টাল জিঞ্জিভাল তোমার কি হয় সেনসিটিভিটি ডেভেলপ, কিন্তু পেরিওডন্টাল টিস্যুর ক্ষেত্রে তখন আলটিমেটলি সেনসিটিভিটি খুব তেমন থাকে না, বেশিরভাগ ক্ষেত্রে বাইট পেন থাকে, অর্থাৎ অক্লুজাল পেন আমরা যেটা বলি, চাপ দিলে ব্যথা লাগে, এটা হচ্ছে পেরিওডন্টাল পেনে বেশি, এটাতে সেনসিটিভিটি খুব কম। জিঞ্জিভাইটিসের ক্ষেত্রে সেনসিটিভিটিটা আমরা বেশিরভাগ প্রেফার করি, ওইটার ক্ষেত্রে হয়। আর একটা হচ্ছে কোন আমরা যেটা বলি কোন আসলে সেনসিটিভিটি হয় কিসের কারণে, ডেন্টিক এক্সপোজার হলে। স্যার আতিফা শুনতেছো? জি স্যার। ডেন্টিক এক্সপোজার যখন বেশি হয় তখন হচ্ছে আমার সেনসিটিভিটি ডেভেলপ করে। আমরা যখন পেরিওডন্টাইটিস হচ্ছে তখন তো ডেন্টিক এক্সপোজ হয় না, ডেন্টিকটা কোথায় থাকবে, এনামেলের নিচে না। যদি এনামেল লস হয় কোনো কারণে, আমাদের কোনো টুথ ব্রাশিং টেকনিক বা যে কারণে হোক, যদি এনামেল লস হয়, যদি ডেন্টিক এক্সপোজার হয় তখন সবচেয়ে বেশি আমার পেশেন্টের সেনসিটিভিটিটা ডেভেলপ করে। বুঝতে পারছি? জি স্যার। তবে রুট এক্সপোজ হলে স্বাভাবিক করবেই, কিন্তু মাত্রাটা অনেক কম। জিঞ্জিভাইটিস পেরিওডন্টাইটিসে তোমার শিরশির করার মাত্রা ওখানে হবে, তো তোমার পেইনটা হবে বেশি। মেইন কজ হচ্ছে ব্লিডিং, তোমার টুথব্রাশিং করার সময় ব্লিডিং হয়, মুখের থেকে রক্ত বের হয়, এটাই বেশিরভাগ কমপ্লেন নিয়ে আসে।
দেখছেন ক্লাসিফিকেশন এটা পার্থক্য লিখে ফেলছেন? দেখেন লেখছেন পরে একটা হচ্ছে সিইউডি পকেট বা ফলস পকেট, আর একটা হচ্ছে অ্যাবসলিউট বা ট্রু পকেট বলা হয়। একটা হবে জিঞ্জিভাইটিসের ক্ষেত্রে, জিঞ্জিভাইটিস মানে জিঞ্জিভাল এনলার্জমেন্ট যেটা হয়েছে, আর একটা দেখছে আর একটা লেখা হয়েছে পেরিওডন্টাইটিসের ক্ষেত্রে। এটা হবে কি জিঞ্জিভাল এনলার্জমেন্ট ফর্মেশন হওয়ার কারণে হবে উইদাউট এক্সট্রাকশন অফ দা এক্সট্রাকশন না, এটা ডিস্ট্রাকশন লেখো, এক্সট্রাকশন লিখছি, উইদাউট ডিস্ট্রাকশন অফ দা আন্ডারলাইং টিস্যু আর এটার ক্ষেত্রে অবশ্যই নষ্ট হবে, লুজনিং অফ দা টুথ হবে এবং এক্সফোলিয়েট দাঁতও উঠে যেতে পারে পেরিওডন্টাল পকেটের ক্ষেত্রে। তারপর 4 নাম্বার লেখা আছে দা সালকাস ইজ ডিপেন্ড বিকজ অফ দা ইনক্রিজ অফ দা বাল্ক অফ দা জিঞ্জাইভা। আর এ পাশে লিখবা, এ পাশে লেখা নাই, এ পাশে লিখবা যে দা সালকাস ইজ ডিপেন্ড বিকজ অফ ডিক্রিজ বাল্ক অফ দা জিঞ্জাইভা। আকিলা, জি স্যার। তুমি এত ডিসকানেক্টেড হয়ে যাচ্ছ না? আজকে আমার নেট ডিস্টার্ব হচ্ছে। আচ্ছা এটা লাস্ট লিখে ফেলো, তারপর ক্লাস শেষ। সুপ্রাবনী পকেট এবং ইনফ্রাবনী পকেটের মধ্যে পার্থক্য। স্যার জি স্যার আমাদের বাসায় সকাল থেকে কারেন্ট ছিল না, তো নাম এখন বলেন, আমার নাম বলেন। রুল 44 নাম রোল এটা ফোন হানান। নাম হানান। হ্যাঁ জি, কি আছে তোমার? স্যার সকাল থেকে কারেন্ট নাই, তো এখন ফোনটা অফ হয়ে যাচ্ছে, চার্জ শেষ। ওর সাথে ফোনকে একটু করে ফোনকে বলে একটু থাকতে, আমার ক্লাস শেষে যাচ্ছে, একটু থাকতে। না স্যার আমি লক্ষ্য নিচ্ছি, এটা বলতেছি। আচ্ছা আচ্ছা লেখো সুপ্রাবনী পকেট ইনফ্রাবনীর মধ্যে পার্থক্য লিখছে। প্রথমে কি স্যার? এটাকে বলবো সুপ্রাক্রিস্টাল বা সুপ্রা অ্যালভিউলার, ওটাকে বলবো সাবক্রিস্টাল অথবা ইন্ট্রা অ্যালভিউলার। ঠিক আছে। 2 নম্বর লেখেন বটম অফ দ্য পকেট, যেটা আমি আগে বলছি কর্নার টু দা আন্ডারলাইং অ্যালভিউলার বোন। আর ইনফ্রাবনীর ক্ষেত্রে বটম অফ দ্য পকেটটা বরাবর থাকবে অথবা কি হবে নিচে চলে যাবে, বিলো দা আন্ডারলাইং অ্যালভিউলার বোন। বটম অফ দ্য পকেট ইজ এপিক্যাল অথবা কি সমান অথবা এপিক্যাল, কি বলছে এটা ইকুয়াল অর এপিক্যাল টু দা ক্রেস্ট অফ দা অ্যালভিউলার বোন। 2 নাম্বার। 3 নাম্বার দেখো ল্যাটারাল ওয়াল, তাহলে এখানে 3 নাম্বার কি লিখছে মোর্শেদ? কি লিখছে 3 নাম্বার? Lateral wall consists of the soft tissue alone. হ্যাঁ, Lateral wall আর ইনফ্রাবোনিতে হচ্ছে lateral wall consists of the soft tissue and bone. এবং বোন। তাহলে কি স্যার, যখন আমি বলছি কি আমি ল্যাটারাল ওয়ালটা কিসের? পকেটের ওয়াল। পকেটের ওয়াল দুই পাশে যখন ইনফ্রাবোনি হবে, যেহেতু আমার অনেক ডিপনেস হয়ে গেল, অনেক নিচে নেমে গেল, তখন আমি বোন পাইলাম এক পাশে। তাই ইনফ্রাবোনির ক্ষেত্রে এক পাশে সফট টিস্যু আর এক পাশে কি থাকবে? বোন থাকবে। কিন্তু ইনফ্রাবোনিতে তো স্যার আমরা টেস্টের নিচে যাই নাই, গেছি? না যাই নাই, তাহলে এক পাশে কোনো বোন থাকবে, বোন পাবো না। এটা পুরোটা কি দ্বারা থাকবে? সফট টিস্যু দিয়ে থাকবে। আচ্ছা 2 নম্বর। এবার দেখেন, এবার প্যাটার্নটা দেখেন। প্যাটার্ন অফ দ্য ডিস্ট্রাকশন অফ দ্য বোন ইজ হরিজন্টাল। কিসের ক্ষেত্রে? সুপ্রাবনির ক্ষেত্রে। এটা মানে কি? অর্থাৎ সুপ্রাবনি পকেট যখন ফর্মেশন হবে শুধু একটা দাঁতে হয় না। কয়টা দাঁতে বুঝছি? একটাতে হয় না, একসাথে একটা কোয়াড্রেন্ট হয়। আমাদের মুখে কোয়াড্রেন্ট কয়টা? 4টা। আমরা যদি আপার লোয়াকে দুই ভাগ করলে 4টা। 4টার যদি একটা কোয়াড্রেন্ট, তাহলে একটা কোয়াড্রেন্টে কয়টা দাঁত থাকে? 1 থেকে 8 থাকে না? থেকে মোলার পর্যন্ত, থার্ড মোলার পর্যন্ত থাকে। সুপ্রাবনিক ক্ষেত্রে কি হবে? একটা নির্দিষ্ট কোয়াড্রেন্ট মিনিমাম কি হবে? বোন লস হবে।
মানে পেরিডন্টাল টিস্যু বোন ডেস্ট্রাকশনটা হবে। ঠিক আছে, তাহলে দেখা যাবে যখন এটা ডেস্ট্রাকশনটা দেখবো তখন দেখবো যে এটা একসাথে 3-4টা দাঁতকে স্যার বোন ডেস্ট্রাকশন হয়েছে, শুধু একটা দাঁতকে না। ঠিক আছে, আর যখন বোন লসটা হবে তাহলে এটা কি হয়, 4-5টা একটু কমে আসবে না? আমরা যদি তুলনা করি, যতগুলো বোন থাকে তার থেকে একটু কমে আসলো, ধরলাম এটা 6টা 2 মিলিমিটার বোন লস হয়েছে। ঠিক আছে, আমি বলছি কি হবে, তাহলে 6 হলো ধরলাম, 7 হলো ধরলাম, 6 এর আগে কি 4 5, ঠিক না? 4 5 6 7 একসাথে 2 মিলিমিটার বোন লস। কি বলছি স্যার? মিলিমিটার বোন লস একসাথে 4 5 6 7। ঠিক আছে, তাহলে আমি যদি একটা রেখা টানি যে বোন লসটা যে কতটুকু কমছে, একটা রেখা টানতে পারবো না সোজা? আমাদের দাঁতকে যদি আমরা মুখে হাত দিয়ে দেখি, একটা নির্দিষ্ট রেখাতে থাকে না দাঁতগুলো, তাহলে বোন লস যদি থাকে তাহলে একটা নির্দিষ্ট রেখা পাবো কি সমান্তরাল, এটাকে কি বলি আমরা হরিজন্টাল। অর্থাৎ আমার বোন ডেস্ট্রাকশন করবো, ওপিজি করলাম বা আমরা রেডিওগ্রাফ করলাম, তখন বোন লসটা কি রকম পাবো? হরিজন্টাল। ঠিক আছে, কিন্তু এখানে ক্ষেত্রে দেখেন ইনফ্রাবোনিক পকেট, এটার ক্ষেত্রে তোমার পকেটটা কি হবে? ভার্টিক্যাল হবে। তাহলে ভার্টিক্যাল সব দাঁত কি একসাথে ভার্টিক্যাল হয় না, তখন তাহলে অবশ্যই ইনফ্রাবোনিক পকেটটা একসাথে কোয়াড্রেন্ট হবে না, নির্দিষ্ট একটা বা দুইটা দাঁতের ক্ষেত্রে হয়। ঠিক আছে, তাহলে এটাতে পকেটটা কেমন হবে? এটা কি পাশাপাশি ভাবে বোন লস হবে নাকি নিচের দিকে করে হবে? নিচের দিকে করে হবে। অর্থাৎ ক্রেস্ট থেকে দেখা যাবে পকেটটা আমার বোন ডেস্ট্রাকশন যেটা দেখবো সেটা দেখবো যে কি উপর থেকে একেবারে নিচে পর্যন্ত বোন লস হয়ে গেছে। ঠিক আছে, সেটা মিজিয়াল সারফেস হোক, ডিস্টাল সারফেস হোক, অথবা মিজিয়াল ডিস্টাল একসাথে বোন লস হয়ে গেছে, নিচে নেমে গেছে। কিন্তু সুপ্রাবোনির ক্ষেত্রে এরকম কখনো পাওয়া যায় না। সুপ্রাবোনির দেখা যায় কি হালকা হালকা 1 থেকে 2 মিলিমিটার একসাথে লস, ফুল লস কখনো হয় না। বুঝতে পারছি স্যার? একসাথে সবগুলো দাঁত কখনো নষ্ট হবে না, একসাথে দেখা যাবে 3-4টা নষ্ট হবে হচ্ছে সুপ্রাবোনির ক্ষেত্রে। ইনফ্রাবোনির ক্ষেত্রে একটা, সর্বোচ্চ 2টা। কোথায় দেখবো স্যার? সুপ্রাবর্ণিতে। আর ইনফ্রাবোনিতে দেখবো ভার্টিক্যাল। এই যে হরিজন্টাল বা আমি ভার্টিক্যাল দেখলাম, এটা কোন জায়গায় দেখবো? বোন না স্যার, একটা এক্সরে দেখবো, এটা বুঝাচ্ছি। একটা কিসে দেখবো আমরা? ওপিজি বা পেরিওপিক্যাল রেডিওগ্রাফ আমরা বোনে দেখলাম, এক্সরেতে দেখলাম। ঠিক আছে, ওখানে আমরা চেক করব এটা হরিজন্টাল লস হইছে নাকি ভার্টিক্যাল লস হইছে। এখন আমরা এক্সরেতে বোন লসটা কি হিসেবে দেখি? রেডিও লুসেন্ট হয়ে যাবে স্ট্রাকচারটা, রেডিও লুসেন্ট হবে। অর্থাৎ আমরা বোনকে আমরা কি দেখি? সাধারণত বোনকে রেডিও ওপেক হিসেবে দেখা যায়। রেডিও ওপেক। যদি বোন লস হয় তাহলে সেটা হবে কি? রেডিও লুসেন্ট। ঠিক আছে, তাহলে আমরা হরিজন্টাল যখন বোন ডেস্ট্রাকশন পাবো, এটা কিভাবে পাবো? একটা হরিজন্টাল লাইন পাবো না, কি রকম? রেডিও লুসেন্ট একটা হরিজন্টাল লাইন পাবো। ঠিক আছে, আর এখানে ইনফ্রাবোনিক ক্ষেত্রে দাঁত কেন হবে? জি স্যার, একসাথে কয়েকটা দাঁত কেন হবে? কেন হবে? একসাথে পেরিওডন্টাইটিস, একসাথে সবগুলোতে পেরিওডন্টাইটিস আছে। আচ্ছা, তুমি যখন এক পেশেন্ট যখন ওরাল হাইজিন মেইনটেইন করবে না, নির্দিষ্ট একটা দাঁতে ইনফেকশন হবে, বাকিগুলো তো হবে না, এরকম হয় না স্যার, বলে একসাথে অনেকগুলোতে হবে। তাই বেশিরভাগ ক্ষেত্রেই বোন লস থাকে কি রকম? সুপ্রাবোনি বোন লস থাকে। তাহলে কি বললাম স্যার? প্যাটার্ন অফ দা বোন হবে ভার্টিক্যাল হবে ইনফ্রাবোনিক ক্ষেত্রে। এটা কোথায় দেখবো আমরা? এক্সরেতে দেখবো কি দাঁতের চারপাশে যেটা অ্যারাউন্ড টুথ পেরিওডন্টাম পুরাটাই কি রেডিওলুসেন হয়ে গেছে, এপিক্যাল পর্যন্ত রেডিওলুসেন হয়ে গেছে। বুঝছেন স্যার? তো 3-4টা টুথ একসাথে লস হওয়াটা তো কমপ্লেক্স আর কম্পাউন্ড লসের মধ্যে পড়ে যাচ্ছে। ঠিক আছে, তো তখন পকেট তো না কমপ্লেক্স আমরা তো একটা নির্দিষ্ট দাঁতের ভিতরে কাউন্ট করছি, এখানে তো 3-4টা দাঁত বলি নাই স্যার, ওটা আলাদা হিসাব। আমরা বলছি কমপ্লেক্স হচ্ছে যখন 3টা বা 4টা সার্ভিস জন্য, তখন কমপ্লেক্স পেরিওডন্টাইটিস বলছি। জি স্যার, ওটা আমি তো বিভিন্ন দাঁত বুঝাই নাই।
হ্যাঁ সিম্পল পেরিওডন্টাইটিস তো চার পাঁচটা দাঁত একসাথে হতে পারে। নির্দিষ্ট ধরো বাক্কালি আমার বোন লস হয়ে গেল একসাথে চারটাতে, তাহলে ওটাকে আমি কম্পাউন্ড বলতে পারবো না। ওটা সিম্পল হবে। আচ্ছা তারপর দেখেন এরপর লাইনটা একই, দেখেন ইন্টারপ্রক্সিমালি মানে কি স্যার? পাশাপাশি দুইটা দাঁত ধরলাম 6 এবং 7, দুইটা 6 এবং 7 এ যদি আমি অ্যাটাচ থাকি থাকবে পেরিওডন্টাল লিগামেন্ট দ্বারা অ্যাটাচমেন্ট থাকে না? ইয়েস স্যার। ফাইবার যেহেতু বোন যেহেতু হবে উপর থেকে আমি দেখতেছি, তাহলে ফাইবার গুলো বোন লস কিভাবে? পেরিওডন্টাল লিগামেন্ট নষ্ট হলে বোন লস হচ্ছে, ঠিক না? তাহলে আমার এক্সট্রা তো কি দেখবো তখন? ট্রান্সেপ্টাল ফাইবার গুলো অ্যারেঞ্জ থাকবে কি হরিজন্টালি। কিসের ক্ষেত্রে? যেহেতু বোন লসটাও হরিজন্টালি হচ্ছে, তাহলে ফাইবার অ্যারেঞ্জ গুলো তো কিভাবে থাকবে? হরিজন্টালি থাকবে। হরিজন্টাল থাকবে। এবং কোথায় থাকবে দেখো? বিটুইন দ্য বেজ অফ দ্য পকেট এবং অ্যালভিওলার বোন। পকেটের একটা বেজ যেটা নিচের অংশ সেই বরাবর থেকে অ্যালভিওলার বোন পর্যন্ত। আর এখানে ক্ষেত্রে ইন্টারপ্রক্সিমালি কিভাবে? অবলিকলি, অর্থাৎ কি অবলিক মানে কি? এভাবে বাঁকা নিচে আমরা বলি না অবলিক, অর্থাৎ এটা আস্তে করে কি হবে নিচে বা অবলিক ভাবে নিচে চলে যাবে। অবলিক কেন বলতেছি স্যার? আমরা তো নিজে বলতে পারতাম যে ডাইরেক্ট এটা কি বলে ভার্টিক্যাল তো বলতে পারতাম, ঠিক না? অবলিক উপরে যে সাইজে থাকে নিচে রুটে কি সেই সাইজে থাকে না, যে এসে ছোট হয়ে যায় না? এই জন্য ফাইবার আস্তে আস্তে কি হয় উপর থেকে নিচে যখন নামে সেটা অবলিক আকার হয়ে যায়, ঠিক আছে? তখন আর ভার্টিক্যাল থাকে না। এই জন্য বলতেছে ফাইবার গুলো কিভাবে থাকবে? ট্রান্সেপ্টার ফাইবার গুলো থাকবে অবলিক আকারে, ঠিক আছে? থাকবে এক্সটেন্ড ফ্রম দ্য সিমেন্টাম beneath base of the pocket along the bone and over the crest of the center of the adjacent tooth. আমরা রুটের উপরে কি থাকে? সিমেন্টাম থাকে না? তাহলে রুট থেকে শুরু হবে, সিমেন্টাম থেকে শুরু হয়ে পাশের অ্যালভিওলার বোন পর্যন্ত আসবে। তো মিস্টার হোস্ট, বুঝছো ফরিদ? লিখতেছ? সুমাইয়া সুলতানা বলো স্যার কি বুঝছো বলো অন্ত পর্যন্ত। লাস্টেরটা লাইনটা পড়ো, লাস্টেরটা পড়ো দেখি। সুপ্রাবোনি পকেটের ক্ষেত্রে হচ্ছে অন দ্য ফেশিয়াল এন্ড লিঙ্গুয়াল সারফেস। স্যার ওটা বলি নাই, নিচে যেটা পড়া হয় সেটা বলো, সেটা পড়ো। অন দ্য ফেশিয়াল এটা পড়ো। জি স্যার। On the facial and lingual surfaces, periodontal fibers follow the horizontal oblique course. আর intrabony পকেটের ক্ষেত্রে হচ্ছে on the facial and lingual surfaces, periodontal fibers follow the angular pattern. angular pattern আচ্ছা এটা কি ভাই? আমরা দেখেন সুপ্রাবোনি ক্ষেত্রে বলছি বোন লসটা হচ্ছে হরিজন্টালি ধাপে ধাপে নিচে নেমে আসতেছে। এই কারণে এটার তোমার পেরিওডন্টাল ফেশিয়াল এবং লিঙ্গুয়াল। ফেশিয়াল এবং লিঙ্গুয়াল মানে কি? সামনের দাঁতের ক্ষেত্রে ফেশিয়াল এবং লিঙ্গুয়াল, বাক্কাল অথবা লিঙ্গুয়াল আমরা যেটা বলি ফেশিয়াল বা বাক্কাল, যেটা লিঙ্গুয়াল বা লিঙ্গুয়াল সারফেস, এই দুটো পাশে ক্ষেত্রে কি হবে? অবলিক ফাইবার থাকবে ফলো দা হরিজন্টাল অবলিক কোর্স। পুরো হরিজন্টাল থাকবে না, একটু হালকা করে অবলিক এবং হরিজন্টাল কোর্সে থাকবে। সারফেসটা নিচে নামবে না, সারফেসও নিচে নামে আসবে না, নামবে কিভাবে? হরিজন্টাল এবং অবলিক কোর্সে নেমে আসবে। আর কিন্তু ইনফ্রাবোনি ক্ষেত্রে এটা কি হবে? অ্যাঙ্গুলার প্যাটার্ন। অ্যাঙ্গুলার প্যাটার্ন মানে কি স্যার? অ্যাঙ্গেল মানে কি বলে? আমরা দুইটা এসে একটা কোণাকার আকৃতি তৈরি করে ফেলে। ফেশিয়াল এবং লিঙ্গুয়াল ক্ষেত্রে হবে কি? মিজিয়াল সারফেস আছে, এদিক দিয়ে আছে ডিস্টাল সারফেস। আমরা একটা হাতের দিকে তাকাও, আমরা ধরলাম যে এটা একটা দাঁতের মিজিয়াল সারফেস, এটা হচ্ছে ডিস্টাল সারফেস। আমরা এই পাশটা হচ্ছে বাক্কাল এবং এটার পাশটা হচ্ছে কি? লিঙ্গুয়াল সারফেস। ফাইবারস নামবে আস্তে করে এবার উপর নিচে নামে আসবে, ঠিক আছে? লিঙ্গুয়াল
ডাইরেক্ট কিন্তু জিঞ্জিভান ডাইরেক্ট এভাবে ভার্টিক্যাল হিসেবে নামবে না, বাক্কাল অথবা লিঙ্গুয়াল সারফেস, বাক্কাল বা লিঙ্গুয়াল সারফেসটা নামবে এভাবে করে। তাহলে নিচে এসে কি হলো, কি প্যাটার্ন হলো, একটা অ্যাঙ্গুলার প্যাটার্ন হলো না? অ্যাঙ্গুলার প্যাটার্ন। বুঝছো? আমার হাতে ছবি দেখে বোঝা যাচ্ছে নিচে যখন নামতেছি তখন কি হবে, উপর থেকে যদি নিচে নেমে আসি তাহলে একটা নিচে এসে অ্যাঙ্গুলার প্যাটার্ন তৈরি হবে। এই জন্য বলা হচ্ছে যখন ইনফ্রাবনিক ক্ষেত্রে ফেসিয়াল এবং লিঙ্গুয়াল সারফেসটা অ্যাঙ্গুলার প্যাটার্ন ফলো করে, আর সুপ্রাবনিক ক্ষেত্রে ঠিকই আগের মতন হরিজন্টাল বা হরিজন্টাল অবলিক ফাইবার স্যার অবলিক কোর্সটাও তো অ্যাঙ্গুলার প্যাটার্নের মতনই। আমি আপনাকে বুঝাই, অবলিক এখানে তো পুরো হরিজন্টাল না তা বোঝাচ্ছে আর কি, অর্থাৎ পুরো যে ধাপে লম্বাই হরিজন্টাল হবে তা না, ধরো শুরু থেকে উঠলো একটুকু নিচে নামলো অবলিক করে আবার হরিজন্টাল হয়ে গেল, এরকম ফুল অবলিক করে নিচে নেমে যাবে এরকম, যে তোমার হালকা করে তোমার হরিজন্টাল থাকলো কোর্সে একটু করে অবলিক নামলো নিচে নামলো আবার হরিজন্টাল কোর্সে চলে আসলো। বুঝতে পারছেন? জি স্যার। স্যার ইনফ্রাবনির ক্ষেত্রে স্যার দুই সাইড দিয়ে অ্যাঙ্গুলার হবে নাকি এক সাইডে? এটা দুনো পাশে হতে পারে, দুনো পাশে তো অন দা ফেশিয়াল এবং লিঙ্গুয়াল সারফেস দুনো পাশে হবে। মিজিয়ালে তো হবে না, মিজিয়ালের ক্ষেত্রে স্যার আমরা বোন লসটা হচ্ছে কোথায়, মিজিয়াল এবং ডিস্টাল সারফেসের দিকে, ঠিক আছে? সারফেস হচ্ছে যেভাবে বোন এক্সট্রাকশন প্যাটার্ন ছিল সেই প্যাটার্নে ওটা পেরিডন্টাল লিগার ফাইবার গুলো ফলো করবে। বাক্কাল এবং লিঙ্গুয়ালের ক্ষেত্রে একটু ডিফারেন্ট। বুঝছেন? আরো কোনো প্রশ্ন আছে? হরিজন্টাল অবলিকটা আরেকবার একটু। হরিজন্টাল অবলিক আবার বুঝাই। ধরেন আমার যখন বোন এক্সট্রাকশন হবে, ঠিক আছে, চারপাশ অ্যারাউন্ড পুরো চারপাশ করে বোন এক্সট্রাকশন আস্তে আস্তে হতে থাকবে, কিন্তু আমরা হরিজন্টাল অবলিক এই জিনিসটা মূলত পাই হচ্ছে মিজিয়াল এবং ডিস্টাল অংশে। একটা দাঁতকে যদি আমি চার ভাগে ভাগ করি, একটা চাপ করি মিজিয়াল এবং ডিস্টাল পোর্শনের দিকে বোন লসটা হবে হরিজন্টালি, পুরো দাঁতের বোন লসটা হবে হরিজন্টালি, ঠিক আছে? তেমনি ট্রান্সেপ্টাল ফাইবার গুলো অ্যারেঞ্জ হবে হরিজন্টালি, কিন্তু আর ইনফ্রাবনিক ক্ষেত্রে যেহেতু ভার্টিক্যাল হচ্ছে বোন লসটা হবে ভার্টিক্যালি, কিন্তু ফাইবার গুলো কোর্সটা হবে নিচে আস্তে আস্তে অবলিকটালি। অবলিক ভার্টিক আর হচ্ছে ভার্টিক্যাল কিন্তু প্রায় সেম, ঠিক আছে? বোন লসের ক্ষেত্রে ভার্টিক্যাল হবে কিন্তু পেরিডন্টাল ফাইবারটা দেখাবে অবলিক অবলিক, ঠিক আছে? কিন্তু ফেশিয়াল এবং লিঙ্গুয়াল সারফেসের ক্ষেত্রে যেহেতু বোন লসটা ওদিক দিয়ে বেশি হয় না, এটা ডিফারেন্ট মোড দেখায়। ফেশিয়াল এবং লিঙ্গুয়াল সারফেস সুপ্রাবনিক ক্ষেত্রে এটা হরিজন্টাল সাথে একটু কিছুটা হতে পারে, ঠিক আছে? আর ইনফ্রাবনিক ক্ষেত্রে এটা অবলিক থেকে অবলিকটা করে এসে অ্যাঙ্গুলার প্যাটার্ন তৈরি করে। বুঝতে পারছেন স্যার? তিনটা পোর্শন, একটা হচ্ছে বোন পোর্শন, একটা হচ্ছে ফাইবার পোর্শন ট্রান্সেপ্টাল ফাইবার পোর্শন, একটা হচ্ছে জিঞ্জিভা দেখতে কিরকম লাগবে সেটার পোর্শন, সেটার কোর্স। জিঞ্জিভা যে লস হবে আস্তে আস্তে যে নেমে আসবে সেটা কি কোর্সে নেমে আসবে সেটা একরকম। বুঝছেন এবার? আচ্ছা, তোমাদের পরীক্ষা নেওয়া হবে এটা তোমাদের জানানো হয়েছে? জি স্যার 20 তারিখের পর থেকে। 20 তারিখের পর থেকে, ঠিক আছে। তাহলে 20 তারিখের জন্য আমি যা যা পড়াচ্ছি সবগুলাই যতটুকু পর্যন্ত পড়াবো সেটাই তোমার পরীক্ষা সিলেবাসের ভিতরে মানে পরীক্ষা যা নেবে তার ভিতরে চলে যাবে। তাহলে আমি আইটেম এখন কয়টা পড়াইছি? তোমরা তো আইটেম কার্ড তো পাও নাই, আইটেম কার্ড আমরা একটা দিয়ে দেবো, দেখি পারলে তোমাদের পড়াইছি। কেমন করে হবে এটা স্যার আমি জানি না, আমি এক্সাম নিব না, আমার কাজ হচ্ছে প্রশ্ন করা, আমি প্রশ্ন করে দিব, এক্সাম তোমাদের কিভাবে নেবে আমি জানি না, রিটেন ভাইবা কিভাবে হবে কিছু জানি না, এটা তোমাদের কোর্স কোঅর্ডিনেটর উনি জানবেন, কিন্তু কিভাবে জানি ওনাদেরকে আলাদা করে একটা মিটিং করে ক্লাস নেওয়া হচ্ছে, এটা কিভাবে নেবে এটা সিস্টেম হয়তো করবে। তো যাই হোক, তারা তোমাদের পড়াইছে একটা হচ্ছে পেরিডন্টাল অ্যানাটমি একদিন পড়ানো হয়েছে, দ্বিতীয় নাম্বার হয়েছে তোমার পড়াইছি কি পেরিডন্টাল ডিজিজের ক্লাসিফিকেশন পড়াইছিলাম, আর হচ্ছে কজ পড়াইছিলাম কি পেরিডন্টাল ডিজিজ গুলো হয়, কি কি ব্যাকটেরিয়ার কারণে হয় এগুলো পড়াইছিলাম। আর আজকে বলাইলাম কি পেরিডন্টাল ডিজিজ। জি স্যার, পেরিডন্টাল পকেট। আজকে বলাইলাম পেরিডন্টাল পকেট। দেখেন, একটা পেশেন্ট যখন তোমার কাছে আসবে, ওয়ার্ডে আসবে, তোমার কাজ হচ্ছে দুইটা করা,
একটা হচ্ছে ইন্ট্রাওরাল এক্সামিনেশন আর একটা হচ্ছে এক্সট্রা ওরাল এক্সামিনেশন। ঠিক আছে, যখন আমি ইন্ট্রাওরাল এক্সামিনেশন করব, ঠিক আছে, সেখানে মধ্যে করার সময় আমরা যে কোনো পেশেন্ট আসলে দুইটা করি, একটা হচ্ছে সাইন, একটা হচ্ছে সিমটম। ঠিক আছে, যখন পেশেন্ট একটা কমপ্লেন নিয়ে আসবে সেগুলো হবে সিমটম, আর তুমি এক্সামিনেশন করে যা পাবা তা হচ্ছে সাইন। ঠিক আছে, তাহলে একটা জিঞ্জিভাইটিস পেশেন্ট যদি তোমার কাছে আসে, প্রথমে কি কি সিমটম নিয়ে আসতে পারে? মিফতা বলো তো স্যার, কি কি সিমটম নিয়ে আসতে পারে? স্যার পেইন হবে ফার্স্টে। জিঞ্জিভাইটিস পেইন হবে না, জিঞ্জিভাইটিসে ওই যে যেটা বলছিল সেনসিটিভিটি ডেভেলপ করতে পারে। এছাড়া আর কি হতে পারে? একটা গেল, আর স্যার সোয়েলিং হতে পারে। না না, সোয়েলিং হবে, সোয়েলিং যেটা হবে সেটা পেশেন্ট বুঝবে না। হ্যাঁ, কালার চেঞ্জ হতে পারে, কালার চেঞ্জ হতে পারে। এটা তো তুমি দেখবা স্যার, এটা কি রোগী বুঝবে? ব্লিডিং নিয়ে আসলে পেশেন্ট, হ্যাঁ ব্লিডিং নিয়ে আসবে, কমপ্লেন ব্লিডিং, গাম ব্লিডিংটা এটা কজ নিয়ে আসবে। আরেকটা বলো, একটা কমন। গালফুলা দিতে হবে। গালফুলা বুঝবে না, জিঞ্জিভাইটিসে গালফুলা না স্যার। তোমার ফুলতে পারে, আমার ফুলবে না। রোগী তো স্যার অনেকে চিনবে না, হয়তো ফুলে চলে আসে। এখন তুমি আসলে তোমার জিঞ্জিভাইটিস বলি না, ওটা পেরিওডন্টাইটিস অন্য কিছু হবে। মারি ব্যথা স্যার পেরিওডন্টাইটিসের ক্ষেত্রে মারি ব্যথা বলবে, জিঞ্জিভাইটিসে বলবে না। আমি জিঞ্জিভাইটিস বলছি। আচ্ছা আচ্ছা, স্যার বলবে যে হেলিটোসিস বলে। আমি একটা হেলিটোসিস কজ করাইছি না, দুর্গন্ধ, মুখে থেকে দুর্গন্ধ। হ্যাঁ হ্যাঁ, এটাও কি বলতে ডেন্টাল স্টেন হতে পারে, যেহেতু ক্যালকুলাস জমা শুরু করছে, হালকা করে স্টেন হতে পারে। ঠিক আছে, তাহলে ব্লিডিং গাম, আর একটা হচ্ছে দুর্গন্ধ, এই দুইটা বলতে পারে। আরেকটা কি বলছি, সেনসিটিভিটি বলতে পারে। আর যখন পেরিওডন্টাইটিস হবে তখন কি হবে, সেনসিটিভিটি এটা বলবে, বাইট পেইন মানে কামড় কিছু খেতে গেলে ব্যথা লাগে এটা বলবে, ব্লিডিং হয় এটা বলবে, মারি একটু ফুলে গেছে এটা বলতে পারে। ঠিক আছে, মুখের থেকে দুর্গন্ধ বের হয় এটা বলতে পারে। এগুলো কি বলছি স্যার? সবগুলো সিমটম। মানে পেশেন্ট নিয়ে আসবে এগুলো। পেশেন্ট নিয়ে আসবে, পেশেন্ট তুমি বলবো, যখন বলবে আপনাকে কিভাবে সাহায্য করতে পারে, উনি তোমাকে বলে সাহায্য করবে। ঠিক আছে, এবার তুমি কি করবা? এক্সামিনেশন করবা। এক্সামিনেশন কি দেখবে তাহলে? ধরলে ব্লিডিং হচ্ছে, স্যার ব্লিডিং কালার চেঞ্জ হইছে, কালার চেঞ্জ হচ্ছে কিনা এটা দেখবে, ব্লিডিং সোয়েলিং লাগছে দেখবো, সোয়েলিং হয়েছে কিনা। তারপর ইডিমেটাস হয়ে যেত, সোয়েলিংটা দেখবে। আর কি আর ম্যাডাম আর ক্লাসে সাইন অফ ইনফ্লামেশন দেওয়া যাবে। ইনফ্লামেশন তো আচ্ছা দেখলাম। তারপর জিঞ্জিভাল রেসিশন দেখব, পালপেট করে দেখবো, পালপেট তো স্যার দেখলাম, পালপেট করে দেখলাম তো, জিঞ্জিভাল এনলার্জমেন্টটা মনে হচ্ছে কিনা সেটা আমরা পালপেট করে দেখব। আর কি জিঞ্জিভাল রিসেশনটা দেখবো আমরা। হ্যাঁ, আর একটা কি দেখবো, পেরিওডন্টাল পকেট দেখবো, প্রোব দিয়ে। ঠিক আছে না? এইগুলো দেখবো, এগুলো হচ্ছে এক্সট্রা এক্সামিনেশন। এগুলো করে আমি সাইন দেখবো, এবং সিমটম এবং সাইন এই দুইটা মিলিয়ে সাথে যদি প্রয়োজন লাগে আমরা ইনভেস্টিগেশন হিসেবে একটা এক্সরে করে আমরা মানে কি ফাইনাল ডিসিশন আসবো, রোগটা কি। রোগটা যদি আমি ডিফাইন করতে পারি তাহলে সে অনুযায়ী আমি ট্রিটমেন্ট দেবো। ঠিক আছে না? আচ্ছা ঠিক আছে, ওকে। ক্লাস আজকে সবাই আছে? ইয়েস স্যার। স্যার অনেকে ডিসকানেক্ট হয়ে গিয়েছে। কাকে কাকে বলো? রোল 1 আচ্ছা, রোল 1 নাম কি? আপনার নাম কি? রোল 1 এর নাম কি? मैं হাবিবুল মি। আচ্ছা, কি রোল 2? প্রেজেন্ট স্যার। প্রেজেন্ট স্যার। 4 প্রেজেন্ট স্যার।